তাহলে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে বাদিক থেকে ডান দিকে গেলে তার বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তো মুঠো করা মানে টাইট, টাইট, টাইট মানে হচ্ছে দেখো সাইজটা কম হচ্ছে, টান পড়ছে, মানে ভেতর দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। টাইট ফিস্ট, মুঠো করা হাত মানে এরকম, এবং এভাবে ভেতর দিকে বল প্রয়োগ করছে, তার মানে কি হবে, সাইজ ছোট হবে। তাহলে আমি এভাবে দেখিয়েছি হাতটাকে, মানে বাঁ দিক থেকে ডান দিক গেলে সাইজ অর্থাৎ রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। প্রোটনকে ধরো মেয়ে এবং ইলেকট্রনকে ধরো ছেলে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো প্রোটন ঘরের ভেতরে থাকবে, ছেলেটা ঘুরপাক করছে, ঠিক আছে? হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর জন্য পর্যায় সারণী চ্যাপ্টারটি ওয়ান শট ভিডিও রেকর্ড করছি। জানি অনেকের অসুবিধা হয়, অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিল যে এই ভিডিওটার উপর ওয়ান শট ভিডিও আনো, এই চ্যাপ্টারটার উপর, সরি। তো আমি ট্রিক্স দিয়ে মানে যতটা পারবো খুব সহজ উপায়ে তোমরা যাতে মনে রাখতে পারো, বেশিরভাগই তো মনে রাখা কেমিস্ট্রি পার্টটা, তো সেটা আমি চেষ্টা করবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমার বিশ্বাস এটা পড়লে তোমাদের যা অসুবিধা হচ্ছিল মুখস্থ করতে বা মনে রাখতে, তা সুবিধাই হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে কি লিখে রেখেছি, মেন্ডেলিভের মডার্ন পিরিয়ডিক টেবিল। প্রথমত মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিল, যে পর্যায় সারণীটা দিয়েছিল, সেইখানে কিন্তু এই 18টা শ্রেণী ছিল না। আমি যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, পরবর্তীকালে যখন মডার্নাইজ করা হয় সেই পিরিয়ডিক টেবিল, যেখানে 18টা শ্রেণী এবং 7টা পিরিয়ড অর্থাৎ পর্যায়, 7টা পিরিয়ড 18টা শ্রেণী দিয়ে যে পর্যায় সারণী তৈরি হয়েছে, সেই পর্যায় সারণীতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে এত শ্রেণী পর্যন্ত কোন কোন এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা বলবো। তো কবিতা বানিয়ে বলছি, দেখ আগে তোমরা কি করবে, পজ করো, প্রথমে ছকটা বানাও। প্রথমে বলে দিচ্ছি কুড়েমি করবে না, কুড়েমি যদি করো তাহলে তোমার সব গেল। দেখে কখনো মনে হবে যে হ্যাঁ আমি সব পারবো, কিন্তু দেখে কখনো পারবে না, হাতে কলমে করতে হবে। তো পজ করো, ছকটা আঁকো, তারপর আমি যে কবিতাগুলো বলবো সেই অনুযায়ী লিখে যাবে পরপর। আমি সরে যাচ্ছি, ঠিক আছে? দেখো এটা প্রথমে একটা কথা মনে রাখবে, 1 নাম্বার এটা হলো পর্যায়, ঠিক আছে, এভাবে পর্যায় যাবে আর এভাবে শ্রেণী যাবে। তো 1 নাম্বার পর্যায়ে দুটো এলিমেন্ট আছে। এলিমেন্ট বলতে এখানে হাইড্রোজেন আছে আর এখানে হিলিয়াম আছে, শুধু এইটুকু মনে রাখবে। তারপরে 2 নাম্বারে, তারপরে এগুলো সব ফাঁকা হবে, ঠিক আছে? এইটা বলে রাখি, তাহলে সবগুলো মনে থাকবে। বেশ, এবারে এখান থেকে সব শুরু হবে, বলি। এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত, মানে 1 নাম্বার শ্রেণীর মধ্যে কি কি আছে। কবিতা, হাই, হাই থেকে এইচ, লি না, লি না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাই, লি না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। হলো, এটা একটা কবিতা হলো। 2 নাম্বারে কি হবে, বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব, শর্মা বাটিতে রাখো। বিরিয়ানি খেতে ইচ্ছে হয়ে গেল, এখন বিরিয়ানি খেও না, পেট খারাপ হয়ে গেলে পরীক্ষা খারাপ হবে। আচ্ছা, আর এখান থেকে সব সন্ধিগত মৌল, 3 থেকে 12 সবই সন্ধিগত মৌল, থেকে 12 সবই সন্ধিগত মৌল, 3 থেকে 12 সবই সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের প্রথমে আসছে তোমার স্ক্যান্ডিয়াম। এখানেও কবিতা আছে, সায়েন্স তেরি ভা করে, বলবো না, ওটা মনে রাখার দরকার নেই। স্ক্যান্ডিয়াম তো প্রথম, ঠিক আছে, এটা মনে রেখে দিও। 13 নাম্বার শ্রেণীর মধ্যে কি কি আছে, বো, আল, গ্যালো, ইন্ডিয়া, ইন্ডিয়া ও থাইল্যান্ড। এটা মনে রাখ, এখানে লাস্ট যে এলিমেন্ট সেগুলো, এটা মনে রাখার কোনো দরকার নেই, আসবে না, গ্যারান্টি দিচ্ছে আসবে না। তো কি হবে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বো, আল, গ্যালো, ইন্ডিয়া, থাইল্যান্ড। বো, আল, গ্যালো, ইন্ডিয়া, থাইল্যান্ড। লিখে নেবে, হ্যাঁ, শুনে শুনে মুখস্থ হবে না, লিখে নেবে, তারপর মুখস্থ করবে। 14 নম্বরে কি আছে, কা, সি, গেল,
তিন পারতে, তিন পারতে যাও। এটা হচ্ছে কার্বনের পরিবার। কার্বনের পরিবার হচ্ছে গ্রুপ 14, অর্থাৎ 14 নম্বর শ্রেণী হচ্ছে কার্বনের পরিবার। কার্বনের ঘরের সামনে দেখবে 14 নম্বরের নেম প্লেট আছে, তোমরা এখানে এটা কার্বনের পরিবার, এভাবে মনে রাখো। কাশি গেল টিন পারতে, এটা টিন আছে, এটাকে টিন বলা হয়। এটা হচ্ছে লেড, এসেন্টটা টিন, তাই টিন বলেছি। আর পি বিটা হচ্ছে লেড, আর এটা হচ্ছে জার্মেনিয়াম। তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কাশি গেল টিন পারতে। 15 নাম্বারটাকে বলা হয় নিক্টোজেন মৌল। এটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। নিক্টোজেন মৌল মানে হচ্ছে শ্বাসরোধকারী মৌল। নাইট্রোজেনের এটা মানে যদি তুমি কোনো একটা বাড়িতে থাকো এবং সেখানে অক্সিজেনকে সরিয়ে দেওয়া হয়, নাইট্রোজেন এবং ফসফরাস এগুলোকে রেখে দেওয়া হয় গ্রুপ 15 এর মৌলগুলিকে, তাহলে তোমার শ্বাস রোধ হয়ে যাবে, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। তাহলে কি হবে? নিশা ফোনে আসমাকে সব বলে দিল। এনসে নিশা, আমি বানিয়েছি। নিশা ফোনে আসমাকে, তোমার নিজস্ব বান্ধবী বা বন্ধুর নাম করতে পারো, কোনো অসুবিধা নেই, মনে থাকবে। তো নিশা ফোনে আসমাকে সব বলে দিল। বলে দিল তো এখানে বিআই হবে, এটা মনে রাখবে খালি। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। শুধুমাত্র এইগুলো মনে রাখলে হবে না, তার নামগুলো মনে রাখতে হবে। 16 নাম্বারটাকে বলা হয় চ্যালকোজেন মৌল। এখানে এটাকে অক্সিজেনের পরিবার বলা হয়, অক্সিজেন ফ্যামিলি। আচ্ছা, কি কি আছে? উস, সে, টে, পো। মানে টেপো, হিন্দিতে টেপো মানে হচ্ছে নকল করো। কেউ লিখছে, পরীক্ষা দিচ্ছে, তার দেখে চুরি করে তুমি লিখছো, এটাকে টেপো বলে। মানে উস, ও এস, উস, সে, টে, পো। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। উসসে টেপো। 17 নাম্বারটাকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলের পরিবার কি কি আছে? ফ্লোর কলোনির সিএল বাসায় দিনে আসতে কথা হয়। কি হলো? ফ্লোরিন থেকে ফ্লোর, কলোনি মানে ক্লোরিন, বাসায়, বাসায় বাংলাতে বলে না বাসা, ঘরকে বাসা বলে, বাংলাদেশের মানুষজন বলে, তো বাসাকে বিআর দিয়ে বলেছি। ফ্লোর কলোনির বাসায় দিনে, আয়োডিনটাকে দিন বলছি, হ্যাঁ আয়োডিন, আয়োডিন দিন। ফ্লোর কলোনির বাসায় দিনে আসতে কথা হয়, আসতে, এটি অ্যাস্টাটিন বলা হয়। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোর কলোনির বাসায় দিনে আসতে কথা হয়। এটাতে মনে রাখবে, এটা কোনো কবিতা আমি জানি না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কবিতাগুলো আমি খাতাতে লিখে স্ক্রিনে দিয়ে দেবো, হ্যাঁ, বা টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো। টেলিগ্রামটা অবশ্যই তোমরা জয়েন করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, বেশ। তাহলে এইটা আমি আরেকবার খুব স্পিডে ঝড়ের গতিতে বলে দিই। কি? 18টা গ্রুপ, 7টা, 18টা গ্রুপ, 18টা শ্রেণী, 7টা পিরিয়ড অর্থাৎ পর্যায়। শ্রেণীটা এভাবে নামবে, পর্যায়ে এভাবে যাবে, এভাবে, এভাবে। আচ্ছা, এই ট্রিকটা আমি বোঝাবো, এই ট্রিকটা কেন বললাম। আচ্ছা, শেষ পর্যন্ত দেখবে। তারপরে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি, মোগলাই কাবাব, শর্মা বাতিতে রাখো। 3 থেকে 12 সবই সন্ধিগত মৌল। বোয়াল গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড, কাশি গেল 3 পারতে, নিশা ফোনে আসমাকে সব বলে দিল। উৎসে তেপো, ফ্লোর কলোনির বাসায় দিনে আসতে কথা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখানে সবচেয়ে বড় ভুল হয় এটাই যে আমাদেরকে যখন বলে দেওয়া হয় বেরিলিয়াম, বেরিলিয়াম কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, তখন আমাদের কবিতার মনে থাকে বিরিয়ানি, মোগলাই কাবাব, শর্মা বাটিতে রাখো। তার মানে নিশ্চয়ই প্রথমে বিরিয়ানি আসছে, তার মানে বিরিয়ানি, বেরিলিয়াম প্রথম পর্যায়ে। কিন্তু প্রথম পর্যায়ে বেরিলিয়াম নয়, শুধুমাত্র 1 নাম্বার গ্রুপ আর 18 নাম্বার গ্রুপ, 1 নাম্বার শ্রেণী, 18 নাম্বার শ্রেণী, এই দুটো শ্রেণীর মৌলগুলি প্রথম যাত্রা শুরু হয় 1 নাম্বার পর্যায় থেকে। মানে এখানে টোটাল 7টা আছে,
এখানে টোটাল মানে এখান থেকে 1 থেকে শুরু হবে। এবার 1 নাম্বার পর্যায়ের মধ্যে 1 নাম্বার পিরিয়ডের মধ্যে শুধুমাত্র দুটো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন হচ্ছে এক নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত বা 1 নাম্বার পিরিয়ডের অন্তর্ভুক্ত। হিলিয়াম হচ্ছে 18 নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত এবং 1 নাম্বার পর্যায়ে অন্তর্ভুক্ত। বাকিগুলো সব 2 নাম্বার থেকে শুরু হয়েছে। তাই যখনই আমরা কবিতা মুখস্থ করব এটা ধ্যান রাখবো প্রথমকার মৌলগুলো, প্রথমকার এলিমেন্ট গুলো পর্যায় কি। কারণ অনেক সময় আমাদের পরীক্ষাতে দেওয়া হয় এই মৌলটি বা এই এলিমেন্টটির অবস্থান কোথায় মডার্ন পিরিয়ডিক টেবিলে। আমরা তো শ্রেণী বলে দিতে পারবো, কিন্তু পর্যায়টা আমার এইগুলোতে গন্ডগোল হবে। তাই আমাকে খুবই মনোযোগ সহকারে এটা দেখতে হবে, লিখতে হবে, তারপর পরীক্ষা খাতাতে অ্যাটেম্প্ট করতে হবে, তাছাড়া হবে না। বোঝা গেল? খুব স্পিডে বলে দিলাম, চলতা স্পিড কমিয়ে দেবে। আচ্ছা বেশ, এইবার আসছে মেন বিষয়। টোটাল এই যে পর্যায় বরাবর এদিকে গেলে কি হয়, সাইজ কমে না ছোট হয় না, তোমার আয়নাইজেশন এনার্জি কি, আয়নাইজেশন শক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা কি, জারণ বিজারণ ধর্ম কি, আম্লিকতা ক্ষারকীয়তা জিনিসটা কি, এগুলো বলবো। আর তার সাথে সাথে ট্রিক্সও বলবো, এদিক দিয়ে কি হয় এদিক দিয়ে কি হয়। ডান। প্রথমে বলি এটা হচ্ছে পর্যায়। হ্যাঁ, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিক হাত যেরকম, এটা হচ্ছে আমি মুঠো করছি, তাহলে এটা মুঠো করা হাত, এভাবে আমি ধরেছি, টাইট করা হলো। যখন ওপর দিক থেকে নিচে আসবে তখন হাতটাকে এভাবে কল্পনা করো, মানে উপর থেকে আমরা ঠিক মতো হাতটা ঘোরাতে পারছিলাম, দাঁড়াতে হবে। আচ্ছা এরকম, মানে মুঠো করা না, এরকম। হ্যাঁ, মানে উপর থেকে নিচে নামছে। বেশ, তো মুঠো করা মানে টাইট। টাইট টাইট মানে হচ্ছে দেখো সাইজটা কম হচ্ছে, টান পড়ছে, মানে ভেতর দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। টাইট ফিস্ট, মুঠো করা হাত মানে এরকম, এবং এইভাবে ভেতর দিকে বল প্রয়োগ করছি, তার মানে কি হবে সাইজ ছোট হবে। তাহলে আমি এভাবে দেখিয়েছি হাতটাকে, মানে বাঁ দিক থেকে ডান দিক গেলে সাইজ অর্থাৎ রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। তাহলে এদিক থেকে গেলে আমি এইভাবে দেখাচ্ছি, ঠিক না? এটা মানে লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিক, আর এটা হচ্ছে টপ টু বটম, মানে মাথা থেকে নিচ। তাহলে এই দিক থেকে গেলে ব্যাসার্ধ, আমি এখানে আঁকি, হ্যাঁ, ব্যাসার্ধ বা সাইজ কমে, টাইট ফিস্ট। এদিক থেকে এদিকে এলে পুরো ফিস্ট টাইট নয়, মানে মুঠো নয়, খোলা আছে, তার মানে সাইজ বড়, সেক্ষেত্রে সাইজ বৃদ্ধি পায়। এই ট্রিকটা মনে থাকবে, আশা করি মনে থাকবে। এইবারে হচ্ছে কেন, শুধু মুখস্থ করলে হবে না, জানতে হবে কেন। আমি এই শ্রেণীটাই দেখাই, লিথিয়াম। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা কিভাবে করি, 1 নাম্বার 2 নাম্বার 3 4 5, সরি 1 2 3 4, তারপরে এখান থেকে সব হবে 1 2 3 4, এরকম করে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে, এগুলো ইজি জিনিস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে, তার চারিদিকে ইলেকট্রন গুলো চারিদিকে ঘুরতে থাকে। বোঝা গেল? বেশ, তো প্রোটন মানে প্লাস, ইলেকট্রন মানে মাইনাস। প্রোটনকে ধরো মেয়ে এবং ইলেকট্রনকে ধরো ছেলে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো প্রোটন ঘরের ভেতরে থাকবে, ছেলেটা ঘুরপাক করছে, ঠিক আছে? তো যদি এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে দেখছি, প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন সংখ্যা বাড়ছে মানে ঘরে বোনের সংখ্যা বাড়ছে, মেয়ের সংখ্যা বাড়ছে। আর তাহলে দেখো ভালো করে, লিথিয়াম বেরিলিয়াম এভাবে, এটা প্রথমে কটা প্রোটন ছিল, 3টে, এটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। বোঝাতে পারছি, প্রোটন সংখ্যা বাড়ছে। আর তার সাথে সাথে এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ,
নিউক্লিয়াসে এখানে ইলেকট্রন ঘুরপাক করবে। তো লিথিয়ামের যদি 3টে প্রোটন হয় তো 3টে ইলেকট্রনই থাকবে। তো আমরা জানি কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস কিরকম হয়, 2,8,8 মানে সর্বোচ্চ 8, মানে এটা এটা হচ্ছে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড কক্ষপথে 8টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। তো লিথিয়ামের ক্ষেত্রে তো একটা আছে, তাহলে এটা একটা হলো। আচ্ছা এটা কি নিয়নের ক্ষেত্রে টোটাল 10টা ইলেকট্রন থাকবে, 10টা প্রোটন থাকবে। তাহলে এইখানে 2টো হবে আর এখানে 8টা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পর্যায়ের মধ্যে যতগুলো এলিমেন্ট, যতগুলো মৌল রয়েছে তাদের ঘরের ভিতরে প্রোটন সংখ্যা তো বাড়ছে, অবশ্যই ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, কিন্তু ইলেকট্রন গুলো, ধরো এই একটা ঘর, এই ঘরের চারিদিকে 2টো গোলাকার সার্কুলার রাস্তা আছে, 2টো, যেখানে প্রথম রাস্তাতে 2টো ছেলে ঘুরপাক খেতে পারে। তার কারণ মেয়ের বাবার চোখে পড়লে তো সর্বনাশ আছে, 2টো ছেলে। তার বাইরের রাস্তাতে 8টা ছেলে ঘুরপাক করতে পারে। তাহলে এইখানে টোটাল নিয়ন পর্যন্ত দেখছি 2টো কক্ষপথই রয়েছে। এইগুলো তার কক্ষপথ বাড়বে, তার কারণ ইলেকট্রন সংখ্যা বাড়বে। তো ঘর, সেকেন্ড পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে ঘরের মধ্যে প্রোটন আছে, বাইরে ইলেকট্রন ঘুরপাক করছে, সর্বোচ্চ 2টো কক্ষপথ দ্বিতীয় পর্যায়ের জন্য রয়েছে। তাহলে কাছাকাছি রয়েছে 2টো, ভেতরে প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন তাহলে কি করবে, বেশি অ্যাট্রাক্ট করবে, বেশি কাছে টানবে, বুঝতে পারছো, অ্যাট্রাক্ট করবে, কারণ কক্ষপথ যে 2টো রয়েছে সেটা কাছাকাছি, এখানে একটা এখানে একটা। পরে যখন আরো কক্ষপথ বাড়বে, ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স বাড়বে, অ্যাট্রাকশন কমবে। তাহলে এখানে কক্ষপথ ফিক্সড 2টোই, বাড়ছে কি প্রোটন, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনও বাড়ছে, কিন্তু কাছাকাছি থাকায় অ্যাট্রাকশন বাড়ছে। তো অ্যাট্রাকশন বাড়লে আরো কাছে আসবে, ইলেকট্রন প্রোটনের কাছে আসবে। কাছে আসার জন্য এদের যে সাইজ এতটা ছিল, সাইজটা ছোট হয়ে যাবে। তাই এদিক থেকে এদিকে গেলে সাইজ ছোট হয়, এদিক থেকে এদিকে গেলে কি হয়, এদিক থেকে যখন এদিকে আসছি, লিথিয়ামের ক্ষেত্রে 2টো কক্ষপথ, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, সোডিয়াম 1, তাহলে এখানে 2টো ইলেকট্রন থাকবে, এখানে 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। কটা, 10টা ইলেকট্রন হচ্ছে, তাহলে আরেকটা ইলেকট্রনের জন্য আরেকটা কক্ষপথ আঁকতে হবে। তাহলে আস্তে আস্তে শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসলে কক্ষপথ অর্থাৎ সার্কুলার ট্র্যাক, বৃত্তাকার যে রাস্তা সেটা বাড়ছে। তার মানে ঘরে আছে মেয়ে, ঘরে আছে প্রোটন, সবচেয়ে দূরে কক্ষপথের যে ঘুরপাক খাচ্ছে ইলেকট্রন, তার প্রতি তার ডিস্টেন্স বেশি, তার প্রতি তার অ্যাট্রাকশন কম, তবে অত টানতে পারবে না, তার সঙ্গে সঙ্গে কক্ষপথও বাড়ছে, তাই সাইজও বাড়ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আর বলবো না। তাহলে এইদিকে সাইজ কমবে, এইদিকে সাইজ বাড়বে। এইবার আসছি, পারমাণবিক ব্যাসার্ধ হয়ে গেল, ফার্স্ট টপিক হয়ে গেল। তাহলে এবার যদি প্রশ্ন করে, ধরো 3টে 4টে দিয়ে দিল, হ্যাঁ, এই 3টে দিল, তোমাকে জিজ্ঞেস করলো পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী এদের ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, অধঃক্রম, অধঃপতন মানে উঁচু থেকে নিচু, নিচে নেমে যাওয়া, মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, তো ঊর্ধ্বক্রমে সাজাও বলে, ছোট থেকে বড়তে সাজাও পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ভাবতে হবে যে 3টে দিয়েছে, 3টে কি শ্রেণী বরাবর উপর থেকে নিচে আছে, না পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে আছে, ভাবতে হবে। তার জন্য কবিতা ভাবতে হবে। তো সোডিয়াম হাই লি না, অর্থাৎ 3 নাম্বার পর্যায়ে ছিল সোডিয়াম। ম্যাগনেসিয়াম কি ছিল, বিরিয়ানি মোগলাই। বিরিয়ানি এখান থেকে শুরু করবো না, এখান থেকে শুরু করবো, 2 নাম্বার থেকে, 2 নাম্বার পর্যায় থেকে আরম্ভ, বিরিয়ানি মোগলাই 3 নাম্বার পর্যায়, তাহলে এটাও 3 নাম্বার পর্যায়। এটা হচ্ছে ফসফরাস, মনে রাখ, নিশা ফোনে, এটাও 3 নাম্বার। বা তাহলে পর্যায় বরাবরই দিয়েছে আমাকে প্রশ্নটা, পর্যায় বরাবর কি হয়, সাইজ কমে। সবচেয়ে কম কার, সবচেয়ে বেশি কার, কিন্তু ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তার মানে এভাবে লিখতে হবে।
এটা সবচেয়ে ছোট, সবচেয়ে বেশি। প্রথমে সবচেয়ে ছোটটাকে লিখবো, লাস্টে সবচেয়ে বড়টাকে লিখবো। এইভাবে আমরা করবো। এটা হলো ঊর্ধ্বক্রমে সাজানো। হলো? বোঝাতে পারলাম? প্রশ্ন হলে পারবে? ডান। তাহলে পারমাণবিক সাইজের কথা বলে দিলাম। এবার আসবো আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ আয়োনাইজেশন শক্তি কি? আয়োনাইজেশন শক্তি হচ্ছে কোনো একটা মৌলর সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনকে বার করতে যে এনার্জি দিতে হয়, এই এনার্জিটা কে দেবে? ঘরে থাকা মেয়ের বাবা। একটা ঘরে প্রোটন গুলো রয়েছে, তার চারিদিকে সার্কুলার পথে ইলেকট্রন গুলো ঘুরছে বৃত্তাকার পথে, কক্ষপথে। সবচেয়ে বাইরে কক্ষপথে যে ছেলেটি থাকবে বা যারা থাকবে তাদের মধ্যে একজনকে বের করার জন্য যে এনার্জি দিতে হবে, যে শক্তি দিতে হবে, তাকে আয়োনাইজেশন শক্তি, মানে লেথিয়ে বার করার জন্য যে শক্তি, তাকে সবচেয়ে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনকে আয়োনাইজেশন শক্তি হলো। এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তাহলে কোন ক্ষেত্রে আমাকে বেশি শক্তি দিতে হবে তাকে বের করে দেওয়ার জন্য? যে ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষপথটি প্রোটনের খুব কাছে রয়েছে। মানে দ্বিতীয় পর্যায়ে যদি বলি আমি, দ্বিতীয় পর্যায়ে নিউক্লিয়াসের চারিদিকে দুটো কক্ষপথ আছে। তারপর আস্তে আস্তে যখন আমি এই বরাবর আসছি, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, মানে শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসছি, তখন কক্ষপথের সংখ্যা বাড়ছে। মানে প্রোটন থেকে কক্ষপথ সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে মানে অতটা অ্যাট্রাকশন নেই, অতটা আকর্ষণ নাই। তাকে লিথিয়ে বার করার জন্য এনার্জি আমাকে কম দিতে হবে। একটু কিছু বলে দিলেই সে বেরিয়ে যাবে, অ্যাট্রাকশন নেই। কিন্তু সাইজ ছোট, মানে অ্যাট্রাকশন ভালো, তাহলে তাকে বের করার জন্য আমাকে বেশি এনার্জি দিতে হবে, বেশি শক্তি দিতে হবে, আমাকে বেশি খাটতে হবে, বেশি মাথা লাগাতে হবে। বোঝাতে পারলাম? তাহলে এদিক থেকে এদিকে একটা মনে রাখলে বাকিগুলো বুঝে যাবে যদি তোমার মাথাটাকে খাটাও। পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে সাইজ কমে, অ্যাট্রাকশন বাড়ে, সেজন্য সাইজ কমে। তো অ্যাট্রাকশন বাড়লে তার থেকে ইলেকট্রনকে বার করা কঠিন, আয়োনাইজেশন এনার্জি বাড়ে। তাহলে এদিক থেকে এদিকে গেলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। এদিক থেকে এদিকে এলে, অর্থাৎ গ্রুপ ওয়াইজ, শ্রেণী ওয়াইজ, উপর থেকে নিচের দিকে এলে আয়োনাইজেশন এনার্জি কমবে। আশা করি বোঝাতে পেরেছি। দিয়ে আয়োনাইজেশন, আয়োনাইজেশন শক্তি বলছে। আচ্ছা, এই আয়োনাইজেশন শক্তির কোনো প্রশ্ন তোমরা পারবে, তবে একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম আছে, সেখান থেকে প্রশ্ন তোমাদের বেশি দেবে। কোন ব্যতিক্রম? এখানে আমি মুছে দিয়েছি, বাট লিখে দেবো। সরি সরি, এই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়নের ক্ষেত্রে ফ্লোরিন পর্যন্ত বলছে, এইটা ব্যতিক্রম ঘটে। আমি কি বললাম? এই বরাবর এদিকে গেলে সাইজ কমে, সাইজ কমে মানে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তো হিসাব মতো এটা হওয়ার কথা ছিল যে এটা থেকে এটা বড়, 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 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। দুটো জায়গাতে চেঞ্জেস হয়। কোথায়? বেব, নো। বেব কথাটা তোমরা সবাই শুনেছো, নতুন করে বলবো না। বেব, নো, এইরকম জায়গা। তাহলে বেরিলিয়াম আর বোরনের মাঝখানে এই যে চিহ্নটার পরিবর্তন ঘটে। প্রথমে এইভাবে এঁকে নেবো, ঠিক আছে, সব লিখে নেবো, তারপরে কেটে বেরিলিয়াম বোরনের মাঝখানে আর নাইট্রোজেন অক্সিজেনের মাঝখানে আমি চেঞ্জ করে নেবো। এটা হলো আমার আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ আয়োনাইজেশন শক্তির দ্বিতীয় পর্যায়ে ক্রম, যে কিরকম ভাবে পরিবর্তন হয়। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে সাইজের ক্ষেত্রে যেটা বললাম, এদিক থেকে এদিকে গেলে কমে, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, শুধুমাত্র 17 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। 18 নাম্বার গুলোকে বলা হয় নোবেল গ্যাস, অর্থাৎ অষ্টক মূর্তি তার হয়ে গেছে, তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেছে। তো এদের মধ্যে একে অপরের সাথে যে বন্ড তৈরি হয় সেটা ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা হয়। তার জন্য এটা মনে রাখবে যে 17 নাম্বার পর্যন্ত আমি এই ট্রিক গুলো লাগাতে পারবো, এই জিনিসগুলো বলতে পারবো,
শুধুমাত্র এই 18-র মধ্যে চেঞ্জেস ঘটবে। 18-র মধ্যে যা আছে, যেমন ধরো এইখানে এদিক থেকে দিয়ে গেলে বললাম সাইজ কমে, তাই তো? হ্যাঁ, সাইজ কমে এদিক থেকে, তাহলে তো নিয়নের সবচেয়ে কম হওয়ার কথা ছিল, কিন্তু নিয়নের সবচেয়ে কম হয় না, নিয়নের সবচেয়ে বেশি হয়। মানে সাইজ কমে মানে এটা কম, এটা বেশি সবচেয়ে এটার মধ্যে। কিন্তু যদি নিয়নটাকে আমি এন্ট্রি দিই, তাহলে নিয়নটা এর থেকেও বেশি হয়ে যায়। বুঝতে পারলাম কিভাবে হলো? আমি মুছে ওভাবে বলি। এটা হচ্ছে সাইজের ক্রম। এবার নিয়নটা এখানে আছে, নিজের মতো এটা হয়ে তাহলে এটা সব ছোট হয়ে যেত, কিন্তু এটা একেবারে এখানে চলে আসে, নিয়ন সবচেয়ে বড় হয়ে যায়। এটা মনে রাখবে, আর এই ক্রমটা মনে রাখবে, যে ট্রিকটা বললাম। ওকে, তাহলে লেফট টু রাইট, টপ টু বটম কি কি হয়? এখানে হচ্ছে সাইজ বৃদ্ধি পায়, হ্রাস পায়, আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। দুটো হয়ে গেল, এখন 4টা আছে। কি কি? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তুমি আর সে, তোমার বন্ধু, টাকা দিল, একটা ব্যবসা শুরু করলো, বন্ড তৈরি হলো, একটা সম্পর্ক তৈরি হলো। এবার ধরো তোমার থেকে এ একটু বেশি ডমিনেট, একটু বেশি জিয়ান। নবিতা দেখেছো? নবিতা তো নবিতা এটা জিয়ান, জিয়ান তো নবিতা জিয়ান মিলে একটা ব্যবসা শুরু করলো। তাহলে বেশিরভাগ টাকাটাকে নিজের কাছে টেনে নেওয়ার প্রবণতা কার? জিয়ানের। শক্তিশালী, মেহু জিয়ান, তো এদিকে টানবে। তাহলে এরকম পেয়ার ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? জিয়ানের, অর্থাৎ বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি এ এর থেকে, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানবে কখন? যখন ইলেকট্রনের প্রতি তার লোভ থাকবে, ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা থাকবে, ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন থাকবে। এদিক থেকে দিয়ে গেলে অ্যাট্রাকশন কমে না বাড়ে? বাড়ে, তাই তো সাইজ কম হচ্ছে। এদিক থেকে এদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আর এদিক থেকে এদিকে গেলে সাইজ বাড়ছে, অ্যাট্রাকশন কমছে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। 3টে হয়ে গেল। এবার আমরা পড়বো তড়িৎ ঋণাত্মকতার পর কি পড়বো? হ্যাঁ, ধাতব ও অধাতব ধর্ম। একটা জিনিস মনে রাখবে, ধাতু মানে হচ্ছে সে ইলেকট্রন ত্যাগ করবে, বের করে দেবে শরীর থেকে, তার ইলেকট্রন চাই না, এক ইলেকট্রন সে বার করবে, এটা তার ধর্ম ধাতুর। আর অধাতু মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করবে মানে ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা আছে, অ্যাট্রাকশন আছে। কোন বরাবর গেলে অ্যাট্রাকশন বাড়ছে? তাহলে এই বরাবর গেলে কোন ধর্ম বাড়বে? অধাতব ধর্ম বাড়বে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে। তাহলে অধাতব ধর্ম বাড়বে। তাহলে এদিক থেকে দেখলে ধাতব ধর্ম বাড়বে, কারণ ইলেকট্রন ত্যাগ করে দেবো, ভালো না বাসা নাই, অ্যাট্রাকশন নাই, ছেড়ে দিতে আমার কোনো সমস্যা নাই। এদিক থেকে দিয়ে গেলে, ওপর থেকে নিচে শ্রেণী বরাবর গেলে ধাতব ধর্ম বাড়বে। এবার আছে জারণ বিজারণ ধর্ম। এটা একটা জিনিস মনে রাখবে, জারণ মানে হচ্ছে কি আর বিজারণ মানে হচ্ছে কি। বিজারণটা মনে রাখবে একটা কথা, বিগ্রহ, বিগ্রহ মানে বিজারণ মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করবে। আর যে ইলেকট্রন গ্রহণ করবে, দেখো আমি ইলেকট্রন গ্রহণ, আমার টেন্ডেন্সি আমার ইলেকট্রন গ্রহণ করা, আমি ইলেকট্রনকে ভালোবাসি, আমি ইলেকট্রনকে পছন্দ করি। তাহলে ইলেকট্রন গ্রহণ করতে পারবো তখনই যখন কারো কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিয়ে নিজের মধ্যে প্রবেশ করবো। মানে কারো কাছ থেকে ইলেকট্রনকে বের করে নিচ্ছে। ইলেকট্রন গ্রহণ যদি বিজারণ, মানে আমার বিজারণ হচ্ছে, অন্যকে কি করছি? জারিত করছি। অন্যর কাছ থেকে ইলেকট্রনকে বার করে নিচ্ছে, মানে অন্য ইলেকট্রন বর্জন করছে, অন্য কেউ, অন্য একটা মেয়ে বা অন্য একটা ছেলে, তার কাছ থেকে আমি ইলেকট্রন নিয়ে নিজে গ্রহণ করছি, অন্য কাছ থেকে ইলেকট্রনকে আমি বর্জন করে দিচ্ছি তার কাছ থেকে। অন্যকে কি করছি? অপরজনকে কি করছি? জারিত করছি। নিজেকে কি করছি? বিজারিত করছি। অন্যকে যেটা করছি সেই অনুযায়ী আমি হব, মানে আমি সেরকম পদার্থ হব। অন্যকে জারিত করছি মানে আমি হব জারক পদার্থ।
তাহলে যে যে নিজে বিজারণ হয় সে অন্যকে জারিত করে, মানে সে জারক পদার্থ। জারক পদার্থ কে? যার নিজের বিজারণ হয় আর অন্যের জারণ করে। আর উল্টোটা হবে, একটা মনে রাখবে বাকিটা হয়ে যাবে। শুধু বিজারণটা মনে রাখবে, বিগ্রহ নিজে ইলেকট্রন গ্রহণ করে, তার বিজারণ হচ্ছে, অন্যকে জারিত করছে মানে অন্য জন্য সে জারক পদার্থ। ডান। তাহলে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে বাড়ে, এদিক থেকে এদিকে গেলে, বাদিক থেকে ডান দিকে গেলে তার বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। আর সে জারক মানে এদিক থেকে এদিকে গেলে আমি জারক পদার্থ বেশি পাবো আর বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। আর এদিক থেকে এদিকে গেলে তাহলে উল্টো হবে, জারণ ধর্ম বৃদ্ধি পাবে। একটা জিনিস মনে রাখবে, বাকিটা হয়ে যাবে। জারণ বিজারণ ধর্ম হয়ে গেল। এদিক থেকে এদিকে গেলে বিজারণ ধর্ম, আমি নোটস দিয়ে দেবো, কোনো চিন্তা নাই, বৃদ্ধি পায়। লাস্ট এন্ড ফাইনাল, আম্লিকতা এবং ক্ষারকীয়তা। তো প্রথমে কি বললাম, এদিক থেকে এদিকে গেলে কি ধর্ম বাড়ে? অধাতব ধর্ম বাড়ে। তবে এদিকে বেশি অধাতু আছে আর এদিকে বেশি ধাতু আছে। তো একটা কথা, ধাতু অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এ যখন পানিতে ফেলা হয়, জলে ফেলা হয়, তখন কি তৈরি করে? এটা তৈরি করে, এটা হচ্ছে ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তো ক্ষার, তো দেখা গেছে ধাতুর অক্সাইডরা জলে ফেলে তারা ক্ষার তৈরি করে, তারা ক্ষারীয়। আর ধাতু কোথায় পাওয়া যায়? এই দিকটাতে পাওয়া যায়, উপর থেকে নিচে। আর এই থেকে শুধুমাত্র অধাতু আছে। তাহলে অধাতু মানে কার্বন, এগুলো, তাহলে এদের কে যদি জলে ফেলা হয় তাহলে এরা কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ অ্যাসিড তৈরি করে, আম্লিক জিনিস তৈরি করে। তাহলে আম্লিকতা কোন দিক থেকে কোন দিকে বাড়ছে? যেদিক থেকে যেদিকে অধাতু ধর্ম বাড়ছে। এদিকে 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 অধাতব ধর্ম বাড়ছে, অধাতব ধর্ম মানে আম্লিকতা বাড়ছে। আর এদিকে এদিকে ধাতব ধর্ম বাড়ছে মানে ক্ষারকীয়তা বাড়ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি আরেকবার সামারি দিয়ে দিই। প্রথমে আমি পর্যায় সারণীর পুরোটা বলে দিলাম, কবিতা বলে বলে, যে কি কি কোথায় কি কি এলিমেন্ট, কোথায় কি কি মৌল আছে। তারপরে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক 6টা মনে রাখতে হবে। এক, সাইজ অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে হ্রাস পায়, বৃদ্ধি পায়, কি সাইজ, আর এদিকে সাইজ হ্রাস পায়। কেন হ্রাস পায়? অ্যাট্রাকশন বেশি থাকে, কাছে টানে, অ্যাট্রাকশন কম থাকে, আর কক্ষপথ বেশি থাকে। তাই একটা মনে রাখবে, বাকিগুলো তুমি মাথা খাটিয়ে বার করে নিতে পারবে। সাইজ কমছে, অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে বাইরে কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করার ক্ষমতার জন্য বেশি এনার্জি আমাকে দিতে হবে, আয়নাইজেশন এনার্জি, এটাকেই বলে আয়নাইজেশন এনার্জি। তার মানে বৃদ্ধি পাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে, আর এই দিকটা উল্টোটা হবে। আর ইলেকট্রনকে বন্ডের মধ্যে জিয়ানের কথা মনে করবে, নিজের দিকে টানার প্রবণতা যার বেশি, সে বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে কার নিজের দিকে টানার প্রতি প্রবণতা বেশি? যার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। কোন দিক থেকে কোন দিকে গেলে ভালোবাসা বাড়ে? এদের দিকে দিয়ে গেলে ভালোবাসা বাড়ে, ইলেকট্রনের প্রতি তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। অধাতব ধর্ম বাড়বে, কারণ অধাতু মানে হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করা। বিজারণ ধর্ম বাড়বে, কারণ বিগ্রহ ইলেকট্রন গ্রহণ করা। খুবই ইজি, খুবই সহজ, এই ট্রিকটা মনে রাখবে। একটা ব্যতিক্রম আছে, দুটো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কিছুই না, কারণ এই ভ্যান্ডারওয়াল বাদ দাও, শুধু এটা মনে রাখবে। 18 নাম্বার তো নোবেল গ্যাস, এর নোবেল গ্যাস বুঝতে পারছো? নোবেল বাংলা দেখে বলো, যাক নোবেল গ্যাস, নোবেল মৌল, যাক। তো এরা সবচাইতে বেশি সাইজ হয়, এইখানে যেমন দেখেছি। আর একটা এটা মনে রাখবে, বেভ নো, এটা কার ক্ষেত্রে? আয়োনাইজেশন এনার্জি এদিকে বাড়ে, কিন্তু এই দ্বিতীয় পর্যায়ের মধ্যে শুধুমাত্র বেরিলিয়াম ও বোরনের মাঝখানে চিহ্নটা উল্টে দেবে, নাইট্রোজেন অক্সিজেনের মাঝখানে চিহ্নটা উল্টে দেবে, তোমার সমস্ত খেল খতম, সবার সমস্ত জিনিস কমপ্লিট। এরপরে আমি এসে কিউ নিয়ে আসবো পর্যায় সারণীর রায়-মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে, আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, লিখবে অবশ্যই, আর টেলিগ্রামে জয়েন করে নেবে, আমি নোটস দিয়ে দেবো। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়তে থাকো আর এগোতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই
কোনো পয়েন্টে কোনো জায়গাতে অসুবিধা হলে সেখানে টাইম স্ট্যাম্প দিয়ে বলে দেবে যে আমার এই জায়গাতে অসুবিধা হচ্ছে দিদি, আমি ক্লিয়ার করে দেবো। বেশ, আজকের মতো এর পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।